শিক্ষার্থীরা বই না পেলেও গোপনেই উচ্চ দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। বিনামূল্যে পাঠ্যপুস্তক বাজারে কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। 5 দিন পর অনশন ভাঙল তিতুমিরের শিক্ষার্থীরা। প্রতিশ্রুতি পূরণে শিক্ষা মন্ত্রণালয়কে আলটিমেটাম। যন্ত্রপাতি এবং লোকবল সংকটে একমাত্র সরকারি ক্যান্সার হাসপাতাল, বঞ্চিত নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের রোগীরা। এবং বরিশালে প্রায় 2.5 লাখ পিসিবি কার্ড বাতিল, দলীয় বিবেচনা এবং স্বজন প্রীতির অভিযোগ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। বছরের 1 মাস পার হলেও অর্ধেক বইও পৌঁছেনি মাঠ পর্যায়ে, অথচ বিনামূল্যের যে পাঠ্য বই স্কুলের শিক্ষার্থীরা পাননি, সেই বইয়ের আসল এবং নকল কপি কালোবাজারে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীর ব্যক্তির পরিচয়। এনসিটিভি বলছে, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করে পার পাবে না। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। স্কুলগুলোতে যখন পাঠ্য বইয়ের ব্যাপক সংকট, তখন রাজধানীর বিভিন্ন জায়গায় কালো বাজারে গোপনে চলছে সেই বই বেচা বিক্রি। এমন অভিযোগে অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। ছদ্মবেশে বই কিনতে প্রথমে আমরা রাজধানীর নীলক্ষেতে। এখানে 2025 শিক্ষাবর্ষের সব শ্রেণীরই আসল এবং নকল পাঠ্য বই দেদারসে বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। এবার আমরা আরো ভেতরে ঢুকতে চাই। দেখা যায় দোকানে নকল বই সরবরাহ করতে এক ব্যক্তিকে 2598 টাকা বই, মানে কাগজের বিল। কৌশলে তার সাথে আমরা যাই নীলক্ষেতের জিলানি মার্কেটে, যেখানে আসল বইয়ের PDF প্রিন্ট করে বই আকারে তৈরি করে তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছে কালোবাজারিরা। তারা জানায় তাদের পেছনে আছে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, তাই অনায়াসেই তারা অপরাধমূলক কাজ করছেন বলেও অকপটে স্বীকারও করছেন। ঝামেলায় বললে কি করবে? বিভিন্ন লোক আছে তাই। আমার মামা হচ্ছে উনি হচ্ছে বিএনপির যুবদলের ইউনিট সভাপতি, আমার ওই যে ভাই আছে ইউনিটের সভাপতি, মানে সব। এরপর ফুটপাতের দিকে নজর আমাদের, যেখানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে বিনামূল্যের আসল পাঠ্য বই। এই দোকানদার প্রথমে চলতি শিক্ষাবর্ষের বই থাকার কথা অস্বীকার করলেও পরে নবম-দশম শ্রেণীর আসল বই বের করে দেন। ভেতরে পাতা উল্টালে দেখা যায় বইগুলো এনসিটিভির তালিকাভুক্ত আর্মি প্রিন্টিং প্রেস, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবং অনন্যা প্রিন্টার্সের। আমরা বাজারে গিয়ে দেখলাম যে ওখানে বিভিন্ন রকমের বই আসবে। এনসিটিভি সূত্র বলছে, সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এবছর 1,09,00,000 বইয়ের টেন্ডার পেলেও এখন পর্যন্ত ডেলিভারি দিয়েছে মাত্র 16.5 লাখ। বাজার থেকে সংগ্রহ করা বইটি দেখে তাদের বলে স্বীকারও করে প্রতিষ্ঠানটি। এটা কি আপনারই বানানো? আপনার প্রেসের বই? এটা কিভাবে করে বাজারে গেল? আসলে এই বইটা গভর্নমেন্ট আমাদের যে অর্ডার দিচ্ছে থানায় পড়েছে, যার জন্য আমরা বইটা সঠিক তারিখ বইটা করে আমাদের সূচনীয় বইটা আমরা বইটা সব থানায় বিচার দিচ্ছি, আমাদের অলরেডি বিচার দিচ্ছি। এই বিচার দেওয়ার পরে যদি বই লাইব্রেরিতে আসে থাকে, গভর্নমেন্টের তদন্ত করা যায়, আসলে সব তথ্য পাওয়া যাবে বইটা কীভাবে লাইব্রেরিতে আসবে। পতিত আওয়ামী লীগ সরকারের তৈরি সবশেষ বিতর্কিত কারিকুলাম বাতিল করে 2012 সালের শিক্ষাক্রমে ফিরেছে অন্তর্বর্তী সরকার। পরিবর্তিত পরিস্থিতি, পাঠ্য বই পরিমার্জন এবং টেন্ডার প্রক্রিয়ার কারণে বছরের 1 মাস পার হলেও এখনও শিক্ষার্থীরা পাননি শতভাগ বই। আর এরই সুযোগ নিচ্ছেন অসৎ ব্যবসায়ীরা।
এসব অনিয়মের দায় কি এড়াতে পারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড? আমরা এই দায় সম্পূর্ণ এড়াতে পারি না। তবে এনসিটিবির চেয়ারম্যান বলছেন, অনেক স্কুল প্রয়োজনের চেয়ে বেশি চাহিদা দিয়ে তা বাজারে বিক্রি করে দেয়। বলেন, রাজনৈতিক পরিচয়ে কেউ অপরাধ করেও পার পাবে না। যদি রাজনৈতিক পরিচয় যুক্ত করে যদি এই বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। এটা কোনোভাবেই এটা মেনে নেওয়ার মতো নয় এবং তাকে শাস্তি দেওয়া উচিত। এবছর প্রাথমিক ও মাধ্যমিকের 40 কোটি বিনামূল্যের পাঠ্য বই বিতরণের লক্ষ্য সরকারের। সূত্র বলছে, ফেব্রুয়ারির 1 তারিখ পর্যন্ত 55% বই প্রিন্ট হয়েছে আর ছাড়পত্র হয়েছে 46% বইয়ের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 5 দিন পর শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভাঙলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে মহাখালীর রেল ক্রসিং এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এ সময় শিক্ষার্থীরা বলেন, 7 দিনের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে ফের নতুন কর্মসূচি দেওয়া হবে। এদিকে দিনভর সড়ক এবং রেলপথ অবরোধে ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। অবশেষে অনশন ভাঙালেন তিতুমির কলেজের শিক্ষার্থীদের। তবে শর্ত জুড়ে দিলেন, আগামী 7 দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামানের সঙ্গে আলোচনার পর প্রত্যাহারের ঘোষণা আসে। এ সময় শিক্ষার্থীদের প্যাকেটজাত আমের জুস পান করানো হয়। আমরা আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে পিএইচডি ডিগ্রিধারী যত সম্ভব কিংবা অভিজ্ঞ, সব দিক থেকে অভিজ্ঞ এই ধরনের শিক্ষক মণ্ডলীকে আগামী 7 দিনের মধ্যে এই তিতুমির কলেজে আমরা পোস্টিংয়ের ব্যবস্থা করব। শিক্ষক মন্ত্রণালয় থেকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা ইতিমধ্যে হয়েছে। আবাসন এবং জমি বরাদ্দ এর জন্য জমি বরাদ্দ এবং পরিবহন এটার জন্য 7 দিনের মধ্যে শুরু করবে। 7 দিনের মধ্যে কি হবে, আমাদের পার্শ্ববর্তী জায়গা TNT মাঠ এবং রাজুদাসের জায়গা, এই জায়গাগুলো আমাদের বিশ্ববিদ্যালয় কলেজের জন্য ওরা বরাদ্দ দিবে। এর আগে সোমবার দিনভর সড়ক থেকে আন্দোলন চালিয়ে যায় তিতুমির কলেজের শিক্ষার্থীরা। মহাখালী রেল ক্রসিংয়ে অবরোধ করলে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। অসহনীয় একটা কষ্ট, এর মানুষ আর জানতো না তো যে আজকে এরকম একটা অবস্থা হবে। কিছু হইলেই আমরা এই যে ট্রেন বন্ধ করে দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ের সাথে ট্রেনের সম্পর্কটা কি? আমরা ছেলে মেয়েকে নিয়ে এত রাতে কোথায় যাব? আমি অনেক দূর থেকে আসছি। ভোগান্তির শিকার ছবিতে অক্সিজেনের সিলিন্ডার লাগানো ফুসফুসের রোগী তিনি। চিকিৎসা শেষে বগুড়ার উদ্দেশ্যে বিকেলে রেলপথে যাওয়ার কথা থাকলেও রাত 10টা পর্যন্ত এভাবেই প্ল্যাটফর্মে দেখা যায় তাকে। এ নিয়ে শঙ্কা দীর্ঘ সময় কাটে স্বজনদের। অসুস্থ লোক লিয়া তো আমি ভোগান্তির মধ্যে আছি। এটা তো বলার কিছু নেই। খাওয়া নাই, দাওয়া নাই, 3টার সময় আসছি আমি এখানে। গ্যাস ফুরে যায়, তাহলে আমাদের আবার নিয়ে আসতে হবে। আমাদের নিয়ে আসতে গেলে আবার হচ্ছে যে অনেক দূর যাইতে হবে। এদিকে সোমবার সকাল 11টা থেকে তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীদের ব্যারিকেড কর্মসূচির চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ। অনেকের পায়ে হেঁটে পৌঁছাতে হয় গন্তব্যে। হাঁটতে গিয়ে সমস্যায় পড়েন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। এই সুযোগে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেকে। নির্ধারিত ভাড়ার 1.5 থেকে 2 গুণ দিয়ে সাধারণ মানুষকে যেতে হয় গন্তব্যে। যেটা দিয়ে 2 বার আসা যাওয়া করা যাবে হিসাব করলে। যেখানে 20 টাকা ভাড়া সেখানে 50 টাকা 100 টাকা দিয়ে ভাড়া দেওয়া যেতে হয়। ভেঙে ভেঙে যেতে হবে, এরকম রাস্তা কালকে এরকম ছিল। সোমবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে অফিস ফেরত মানুষদের পড়তে হয় ভোগান্তির মুখে। যানজটে নাকাল নগরবাসীদের নির্ধারিত স্থানে যেতে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হয় রাস্তায়। মানুষের যে ভোগান্তি হচ্ছে দিনের পর দিন, এটা খুব দ্রুত সুরাহা করা উচিত এবং আপনার এই আমাদের দাবি দাওয়াগুলা একটু আমাদেরকে বুঝে শুনে করা উচিত। যাওয়ার পথে এই ধরনের যদিও ভোগান্তি হয়, এখন আমার যেতে হলে কমপক্ষে 1 ঘন্টা ঘুরে যেতে হবে। সেটা আমার জন্য একটা অযথা ভোগান্তি না? এদিকে অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে 3 জনের শরীরের অবস্থা অবনতি হলে তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করানো হয়। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। সিরাজগঞ্জের তারাস থানার হত্যা মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গেল বছরের সেপ্টেম্বরে সিরাজগঞ্জের তারাশে হত্যা চেষ্টা এবং নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ সহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান। আব্দুল আজিজ একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ঢাকা শিশু হাসপাতালেরও সাবেক পরিচালক। এদিকে রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানায় মামলাও করেছেন তিনি। তবে এই ঘটনা নিয়ে জন্ম নিয়েছে নানান প্রশ্ন, যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করে পুলিশ। রাতেই অভিযান চালিয়ে আটক করে হোটেলের এক কর্মচারীকে। রকিবুল রাহাত জানাচ্ছেন বিস্তারিত। আর আমি যেটুকু জানি আমি ওটুকুই বলতে পারি। আবাসিক হোটেলে বান্ধবীর সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করছেন এই নারী। তার অভিযোগ 10 থেকে 12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে। এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। ও মানে বাসার থেকে বেরিয়েছে বলে 4টার দিকে, ওরা জুরাইন থেকে হেরা 3 জন নিয়েছে। শেওড়াপাড়া গোল্ডেন মানে হোটেলটার নাম। আমারে বলছে 10-15 জনের বেশি হতে পারে, মানে কতক্ষণ বাদে লোকজন আসতে আর সাথে অনেক খারাপ হয়েছে। এ ঘটনায় মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। ছাদের একটি কক্ষের তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। কি করতো? এই যে এখানে তো মদের বোতল পাওয়া গেছে। আর খাইতো মাঝে মাঝে খাইতো। আমি তো 5 তলার মধ্যে চলে গেল। 5 তলায় আর এখানে যে বিল্লাল আর সাগরকে এগুলো হোটেলের দালাল। ভবনের 5ম তলার আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী। ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম, যেখানে পাওয়া যায় জিমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। তিনি জানান, হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার। যেটা বলার আছে ওটা তো আমরা বলে দিচ্ছি না আপনারা। এটা তো আমরা অভিযানের সময় আসছে ভাই, এটা তো আনুষ্ঠানিক অভিযান তো চলমান রে ভাই। এর মধ্যে চলমান আছে। গতকালের একটি প্রশ্ন পেয়েছি। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আনা ওই নারী চান নির্যাতনকারীদের কঠোর শাস্তি। রকিবুল রাহাত, এখন, ঢাকা। দেশে প্রতিনিয়তই বাড়ছে ক্যান্সার রোগী। তবে আস্থা রেখে ক্যান্সার চিকিৎসা করা যায় এমন প্রতিষ্ঠান এখনও সেভাবে গড়ে ওঠেনি। ক্যান্সার চিকিৎসায় একমাত্র সরকারি প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণাও থুকছে যন্ত্রপাতি আর লোকবল সংকটে। এখানকার সব কয়টি রেডিওথেরাপি মেশিনই নষ্ট, অকেজো এমআরআই যন্ত্র, ধার করেই চলছে সিটি স্ক্যান। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসা সেবা দিতে চেষ্টা করছে তারা। বিস্তারিত জানাচ্ছেন বাইজিৎ সাদ। ক্যান্সার যেন অসময়ের অতিথি। নীরব এই ঘাতক হঠাৎ শরীরে এমন করে বাসা বাঁধে যেন প্রাণনাশ না করে ক্ষান্ত হবে না আর। 4 বছর বয়সী হামিম। দুনিয়ার কিছুই বোঝার বয়স হয়নি তার, অথচ 2.5 বছর বয়স থেকে শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। কমেরতে লইয়া পুরা শরীর অবেশ হয়ে গেছে, হাঁটতে পারে না, খেলতে পারে না, কোনো কিছু না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য, দেশে দৈনিক গড়ে 458 জন নতুন করে আক্রান্ত হচ্ছে, আর গড়ে মারা যাচ্ছে 319 জন। বছরে 2 লাখের মধ্যে মারা যাচ্ছে প্রায় 1.5 লাখ। বেশি আক্রান্ত হচ্ছে খাদ্যনালী, ফুসফুস, ষড়যন্ত্র, স্তন ও জরায়ুতে। পুরুষের ক্ষেত্রে খাদ্যনালী আর নারীর স্তন ক্যান্সার সবচেয়ে বেশি। মৃত্যু বেশি খাদ্যনালীর ক্যান্সারে। ক্যান্সার চিকিৎসায় দেশের একমাত্র সরকারি বিশেষায়িত প্রতিষ্ঠান জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। 500 শয্যার হাসপাতালে সারা বছরই রোগীর চাপ, যেখানে থেরাপি বা সার্জারির জন্য মাসের পর মাস করতে হয় অপেক্ষা।
সরকারও এই হসপিটালগুলো করেছে মানুষের সেবার জন্য, আসলে প্রপারলি মানুষে ওই সুযোগ সুবিধা বা সেবাটা পাইতেছে না। 12টা বেজে গেলে বলে যে আজকে কেমন দেওয়া যাবে না, আমরা তো অনেক দূর দূর থেকে আসি, আমাদের দিয়ে দিলেই তো হয়। আমি আইসি আমি বাড়ি যাই আসি। হাসপাতালের 6টি রেডিওথেরাপি মেশিনের 4টি অকেজো, বাকি 2টি লিনাক মেশিনে প্রতিদিন 2 শতাধিক রোগীকে সেবা দেওয়া হতো। 1 মাসের বেশি সময় ধরে সে 2টি নষ্ট। যন্ত্র দুটির মেরামত চলছে ধীর গতিতে, কবে নাগাদ ঠিক হবে তাও অনিশ্চিত। হাসপাতালের একমাত্র এমআরআই যন্ত্রটিও 16 বছর ধরেই অকেজো, বন্ধ সিটি স্ক্যান মেশিন দুটিও। অন্য বিভাগ থেকে ধার করে প্রতিদিন সিটি স্ক্যান হচ্ছে 18 থেকে 20 জনের। কখন এটা চালু দেখেননি? জি না, নষ্ট নতুন আনছে, মানে একদিন মধ্যে কাজ চলছে, একদিন মধ্যে রেডিওথেরাপির মেশিন দিয়ে আমরা কাজ করতেছি, কারণ ওনাদের রেডিওথেরাপি যে মেশিনটা নষ্ট থাকার কারণে আমরা এই সুযোগটা পেয়েছি। শিগগিরই নতুন 2টি রেডিওথেরাপি মেশিন চালুর সুখবর দিয়ে হাসপাতালের পরিচালক জানালেন, মানসম্মত চিকিৎসা সেবা দিতে হাসপাতালটিকে ঢেলে সাজাচ্ছেন তিনি। আমরা 2টা মেশিন নতুন আনছি, অলরেডি সে বসানোর কাজ চলছে। আশা করছি আমরা ফেব্রুয়ারিতে একটা এবং মার্চে একটা চালু করতে পারবো। আর এছাড়া সার্জারি আমাদের যথারীতি চলছে, কেমোথেরাপিও যথারীতি চলছে। বেশিরভাগ ওষুধই সাপ্লাই আছে, সার্জারি বেশিরভাগ ওষুধ সাপ্লাই আছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জনবল ও যন্ত্রপাতি বাড়লে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেক ক্যান্সার রোগীকে সময় মতো চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। লোকবলকে সঠিকভাবে সুবিন্যস্ত করা, এটি আরও পদ সৃষ্টি করা, প্রশাসনিক জটিলতা সততার সাথে সেগুলোকে এড়িয়ে সেটি আশু সমাধান এবং আরও বাজেট বৃদ্ধি করা। দেশের ক্যান্সার রোগীদের একটি বড় অংশের বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেবার সক্ষমতা নেই। তাদের একমাত্র ভরসার জায়গা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। এই হাসপাতাল যদি রোগীদের মানসম্মত সেবা দিতে সক্ষম না হয়, তাহলে এসব রোগীদের মৃত্যুর দিকে ধাবিত হওয়া ছাড়া আর কোনো পথ নেই। বাইজিদ সাদ, এখন, ঢাকা। বরিশালে মহানগরীতে প্রায় 58,500 এবং বিভাগে 2.5 লাখের অধিক টিসিবির কার্ড বাতিল হয়েছে। যাচাই বাছাইয়ের সময় একই পরিবারে একাধিক কার্ড সহ নানা অনিয়ম থাকায় সেসব কার্ড বাতিল করেছে টিসিবি। এদিকে আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনা এবং স্বজনপ্রীতি করে টিসিবির কার্ড দেওয়ার প্রমাণ মেলার কথা বলছেন বিভাগীয় কমিশনার। মাহমুদুন নবীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। এর মধ্যে গ্রামে 28.1 ও শহরে 21.7% দরিদ্র মানুষের বাস। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে ভোগ্যপণ্য সরবরাহ নিশ্চিতে কাজ করছে টিসিবি। তবে টিসিবির পণ্য যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায় তা নিশ্চিতে কার্ড যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। উঠে আসে আওয়ামী লীগ আমলে দেয়া টিসিবির কার্ডে স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের তথ্য। এতে মহানগরীতে বাদ পড়েছে 58,426টি এবং বিভাগে বাদ দেওয়া হয়েছে 2,50,834টি টিসিবি কার্ড। যাচাই বাছাইতে দেখা গেছে যে একই পরিবার একাধিক কার্ড, স্বামী স্ত্রীর নামে কার্ড, এনআইডির বিপরীতে মোবাইল নম্বর বায়োমেট্রিকভাবে নিবন্ধিত নয়, একই ব্যক্তি নামে বেনামে বিভিন্ন জায়গায় তার কার্ড তৈরি করেছে। যখন আমরা এগুলো যাচাই করলাম তখন আমাদের কাছ থেকেই এগুলো ভুল প্রমাণিত হলো এবং আমরা এই কার্ডগুলো আমরা তখন বাতিল করা হয়েছে। বরিশাল নগরীর চাঁদমারি এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম 65 বছরের এই বৃদ্ধার 5 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ছিল তার ছেলে। সেও জটিল রোগে আক্রান্ত, তাই পরিবারের ভরসা টিসিবির পণ্য। যাচাই বাছাইয়ে বাদ পড়েছে তার কার্ডটিও। মনোয়ারা বেগমের মতো ভুক্তভোগী আছে অনেকেই, তবে প্রথমবার টিসিবির পণ্যের কার্ড পাওয়ায় আছে ভিন্ন চিত্রও। আমি কার্ড চাই, আমার সন্তান বাঁচাইতে হলে কার্ড লাগবে আমার। আমি ওই আমলে পাইছি, এই আমলে আমি পাই না পর্যন্ত। আর কার্ডের মোবাইল নাম্বার পাই নাই, আর কার্ডও পাই নাই। আমাদের ফ্যামিলিতে ভোটার 5টা, একটা কার্ড পাইছি। আগের কার্ড দিয়ে আমি পূর্ণ পাইতাম, এখন নতুন কার্ড আসছে আমি তা পাই নাই। আমি আগে পাই নাই কার্ড, এখন পাইছি, এখন পাইয়া আমি খুশি। বিগত দিনে সরকার আমলে কার্ড আমার পরিবার থেকে একটা পাইছিল, কিন্তু এবার তার কার্ড বাদ হয়ে আমার নামে একটা কার্ড আসছে। বরিশাল নগরীতে এরকম বস্তির সংখ্যা 22টি। এসব এলাকায় হাজার হাজার মানুষের বাস।
যাচাই বাছাইকালে টিসিবির বাদ পড়া কার্ডগুলো এরকম সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হলে নিয়ম মেনে উপকৃত হবে নিম্ন আয়ের মানুষ। বিভাগীয় কমিশনার বলছেন, টিসিবির উপকারভোগী বাছাইকালে রয়েছে বেশ কিছু সরকারি নির্দেশনা। বিশেষ করে দরিদ্র, অসহায় ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে দিতে হবে অগ্রাধিকার। এছাড়া একটি পরিবার যাতে একাধিক কার্ড না পায় সেক্ষেত্রেও নির্দেশনা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়নি নীতিমালা। জনপ্রতিনিধিগণ যখন বাছাই করতেন তখন তারা ক্রাইটেরিয়া ভুলে গিয়ে দলীয় আনুগত্য, স্বজনপ্রীতি এই বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিয়েছেন। পেশা অনেকের থাকে ব্যবসা বা এটা সেটা। আমি কয়েকটা এরকম প্রায় 10-12টা কার্ড দেখেছি তালিকাতে যেখানে লেখা আছে পেশা আওয়ামী লীগ। বরিশাল মহানগরীতে আওয়ামী লীগ আমলে 90,000 কার্ড বরাদ্দ ছিল। সাম্প্রতিক যাচাই বাছাইতে টিকেছে 31,574টি কার্ড। আর বিভাগে বরাদ্দকৃত 5,98,968টি কার্ডধারী থাকলেও বর্তমানে আছে 3,48,134টি। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ফজরের নামাজের পর বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন এবার কত জেলার মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন? যেহেতু ইজতেমাটি সূরা নিজামের যে ইজতেমা সেটি 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপেও অংশ নিয়েছিল ঢাকার একাংশ সহ 41টি জেলার মুসল্লি এবং এই দ্বিতীয় ধাপে অংশ নিচ্ছে ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লি। যে কারণে প্রথম ধাপের তুলনায় এই ধাপে মুসল্লিদের সমাগম কিছুটা কম। তবে আমরা দেখেছি যে মুসল্লিদের যে প্রতিটি যে খিত্তা, অর্থাৎ পুরো ইজতেমা ময়দানে 40টি খিত্তায় ভাগ করে মুসল্লিদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং মুসল্লিরা সেই সব খিত্তাগুলোতে অবস্থান নিয়ে যে তাদের যে এই 3 দিনের যে জামাতের যে কাজগুলো সেগুলো সম্পন্ন করছেন। এবং আজকে যেহেতু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে, ফজরের নামাজ অনুষ্ঠিত হয়েছে ইজতেমা ময়দানে এবং এই ফজরের নামাজের পর এই মুহূর্তে ইজতেমা ময়দানে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ এবং তার যে বয়ান সেটি হচ্ছে উর্দুতে এবং সেটি কিন্তু বিভিন্ন ভাষাভাষীদের মুসল্লিদের জন্য তর্জমা করে দেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে। এবং এই আজকে সারাদিনই কিন্তু ইজতেমা ময়দানে অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছে। সকাল 10টার দিকে এখানে ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করা হবে, পাশাপাশি তালিম, তাজকির এবং তাশকিলের কামরা সেখানেও কিন্তু বুজুর্গরা কিন্তু বয়ান করবেন এবং আগামী কালকে যেহেতু আখিরি মুনাজাত হবে এই দ্বিতীয় পর্বের, এবং এই আখিরি মুনাজাতের পরে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে যারা চিল্লায়, 1 চিল্লায়, 2 চিল্লায় কিংবা 3 চিল্লায় নাম লিখিয়ে যারা দিনের দাওয়াতি কাজে বের হবে তাদের জন্য তাদের উদ্দেশ্যে বয়ান করা হবে। এবং আজকে আর দুপুরের পর বয়ান করবেন আরেকজন মাওলানা ভারতের ইসমাইল গোদ্রা এবং তা বিকেলে কিন্তু আমরা জানি যে দ্বিতীয় দিনের একটা আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি হচ্ছে যৌতুকবিহীন বিয়ে এবং সেটি আজকে অনুষ্ঠিত হবে। বলা যায় যে পুরো দিনটি আজকে ইবাদত বন্দেগীতে কাটাবেন মুসল্লিরা এবং এই যে মুসল্লিদের সমাগম এবং যে মুসল্লিদের এই ইজতেমাকে সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ সরকারের সবগুলো সংস্থা একযোগে কাজ করছে এবং আমরা দেখেছি প্রতিটি খিত্তায় খিত্তায় সাদা পোশাকে এবং পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। প্রতিটি প্রবেশ পথে ইজতেমা ময়দানে পুলিশের কড়া পাহারা রয়েছে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু পুরো ইজতেমা ময়দানটি পর্যবেক্ষণ করা হচ্ছে। তো ইজতেমার দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকতা চলছে এবং সেটি আজকে সারাদিনই চলবে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। মাঘের শুরুতেই গাছে আসতে শুরু করেছে আমের মুকুল। আম চাষিরা ব্যস্ত মুকুলের পরিচর্যায়। মেহেরপুর আম বাগান থেকে এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, এবছর মেহেরপুরে আমের ফলন কেমন হতে পারে আর এই ব্যাপারে আম চাষিরাই কতটুকু আশাবাদী? রওশন, আপনাকে জানিয়ে রাখি আমের জন্য বিখ্যাত কিন্তু মেহেরপুর, বিশেষ করে মেহেরপুর জেলার হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই এবং আমরুপালি জাতের কদর রয়েছে দেশ জুড়েই। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, মেহেরপুরের হিমসাগর কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের বাজার দখল করেছে। গত কয়েক বছর ধরেই মেহেরপুরের হিমসাগর আম ইউরোপের বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তো
এবছরের কথা যদি বলি, এবছরে মাঘের শুরু থেকে কিন্তু মেহেরপুরের আম বাগানগুলিতে মুকুল আসতে শুরু করেছে। যদিও এখনো প্রতিটা গাছে মুকুল দৃশ্যমান হয়নি, তবে সবগুলো গাছে কিন্তু মুকুল বেরোচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। তাই এই মুহূর্তে কিন্তু আম চাষি যারা, তারা কিন্তু গাছ পরিচর্যায় বেশ ব্যস্ত রয়েছে। কারণ এখন পরিচর্যা করলে আগামী 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু পুরোপুরি ভাবেই বাগানগুলিতে মুকুল চলে আসবে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলিত মৌসুমে প্রায় 2400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আমি আর জানিয়ে রাখি, 1 বিঘা জমিতে প্রায় পরিপূর্ণ যে সমস্ত গাছ, সেগুলো কিন্তু 10 থেকে 12টা আমের গাছ থাকে। এবং প্রতি বিঘা গাছের কীটনাশক সহ অন্যান্য যে পরিচর্যা, তাতে বছরে খরচ হয়ে যায় প্রায় 40 থেকে 45 হাজার টাকা। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, বাগান মালিকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন 1 বিঘা জমিতে যে পরিমাণ মুকুল এসেছে, তাতে মৌসুম শেষে প্রতি বিঘায় কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা অনায়াসেই তারা লাভবান হতে পারবে। আমি আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে মেহেরপুরের আম্রপালি আম। এটি কিন্তু একেবারে শেষ দিকে আসে, তাই মুকুল কিন্তু এখনো পর্যন্ত না আসলেও যারা গাছি বা যারা বাগান মালিক, তারা কিন্তু পরিচর্যা করছে। কারণ আম্রপালি আমের দামটা কিন্তু সবচেয়ে বেশি পায়, কারণ একেবারে শেষ দিকে যেহেতু আমটি ওঠে। আর এছাড়াও আপনার মেহেরপুরে প্রথম দিকে বাজারজাত করা যায় বোম্বাই আম। বোম্বাই আমে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি প্রায় গুটির কাছাকাছি চলে এসেছে। রওশন, এই ছিল আমার কাছে আম মুকুলের সর্বশেষ পরিস্থিতি। প্রথম শ্রেণীর পৌরসভা নড়াইলের 75% সড়কের বেহাল অবস্থা, জলাবদ্ধতা এবং খানাখন্দে এসব সড়ক হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। এতে দুর্ভোগে পড়েছে পৌর এলাকার লাখো মানুষ। কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ পাওয়া সাপেক্ষেই শুরু হবে সংস্কারের কাজ। ইমরান হোসেনের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। শুষ্ক মৌসুমেও সড়কে জমে আছে পানি, খানাখন্দে হয়ে উঠেছে চলাচলের অনুপযোগী। গেল 10 বছরের বেশি সময় ধরে এমন অবস্থা নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকার ব্যস্ততম সড়কের। শুধু রূপগঞ্জ ভওয়ালি সড়কই নয়, এমন করুণ অবস্থা নড়াইল পৌরসভার 75 ভাগ সড়কের। ঝুঁকি নিয়ে চলছে ভ্যান, ইজি বাইক, মোটরসাইকেল, ট্রাক সহ ছোট বড় বিভিন্ন যানবাহন। অভিযোগ, বছরের পর বছর সড়ক সংস্কারে নেই কোনো পদক্ষেপ। রোড ঘাট সব জায়গায় হলো খুঁচা এবং সব জায়গায় হলো খারাপ। এই গাড়িগুলা চালাতে পারছি না, ভাঙ্গে চলে যাচ্ছে প্রতিদিন। যেখানে 5 মিনিট যাত্রী বাড়ি, সে জায়গায় যাত্রী আসছে 1 ঘন্টায়। বারবার বলার সত্ত্বেও পৌরসভা কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নাই। রাস্তা খুবই দ্রুত সংস্কারের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। পৌর কর্তৃপক্ষ বলছে, বাজেট স্বল্পতার কারণে সড়কের এমন অবস্থা। বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে সড়ক সংস্কারে কাজ করা হবে। এগুলো সংস্কার বলি কিংবা মেরামত করার জন্য আসলে অনেক বড় একটা বাজেটের প্রয়োজন, যেটা সামর্থ্য নড়াইল পৌরসভার নাই। ছোট ছোটভাবে প্রজেক্ট নিয়ে রাস্তাঘাট উন্নয়ন সহ ড্রেনেজ সিস্টেমগুলো উন্নত করার চেষ্টা করছি। আশা করছি আমরা সবাই মিলে সবার সহযোগিতায় এবং আন্তরিকতায় আমরা এটা করতে সক্ষম হব। প্রায় 1.5 লাখ মানুষের এই পৌরসভায় সড়ক আছে 371 কিলোমিটার। এর মধ্যে 177 কিলোমিটার সড়ক কাঁচা, আর 194 কিলোমিটার সড়ক কাগজে কলমে পাকা হলেও বাস্তব চিত্রটা অনেকটাই ভিন্ন। শুধু আশ্বাস নয়, দুর্ভোগের এ সড়ক সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে গড়ে তোলবার দাবি স্থানীয়দের। এখন নড়াইল। মৌলভীবাজারের মনু, ধলাই নদী এবং পাহাড়ি ছড়া থেকে নিয়মনীতির তোয়াক্কা না করেই অবাধেই চলছে বালু উত্তোলন। এতে ঝুঁকিতে পড়েছে ব্রিজ এবং সড়ক। প্রভাব খাটিয়ে বালু ইজারা নিয়ে বছরের পর বছর উত্তোলনের অভিযোগ থাকলেও প্রশাসন যেন নির্বিকার। এম এ হামিদের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। নিয়মনীতির তোয়াক্কা না করেই মৌলভীবাজারের মনু ও ধলাই সহ বিভিন্ন নদী, ছড়া ও কৃষি জমি থেকে প্রতিদিন মেশিন ও ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে বালুমহাল ইজারা দিয়ে বছরের পর বছর ধরে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও এক্ষেত্রে প্রশাসন অনেকটাই নিষ্ক্রিয় থেকেছে। তবে সরকার পরিবর্তন হলেও থামছে না বালু তোলার মহড়া। মৌলভীবাজারের 7 উপজেলার মধ্যে বালুতোলায় অন্যতম এলাকা কুলাউড়া উপজেলার কাটারকোলা ব্রিজ, রাজাপুর ব্রিজ ও চাতলাপুর ব্রিজ। এছাড়াও বালু উত্তোলনের তালিকায় রয়েছে সদর উপজেলার ধলাই নদীর তীরবর্তী এলাকা সহ বেশ কিছু জায়গা।
এদিকে অবৈধভাবে বালু তোলার ফলে নদীর তীর প্রতিরক্ষা বাঁধে ভাঙনের পাশাপাশি নদীর দুই পাশে থাকা বসতভিটা, স্কুল, মসজিদ সহ হুমকির মুখে ফসলি জমি। বালু পরিবহনে ভারী যানবাহনের চাপে ভাঙছে রাস্তাঘাট, জানিয়ে বিভিন্ন সময় মানববন্ধন করেছেন স্থানীয়রা। 12 ইঞ্চি ডেজার পাইপ দিয়া থাইন গাং থাকি ওবাদে বালু, মাটি, ফলি থাইন তুলদা। এই খেলার মাঠটা বালু দিয়ে এবং বড় বড় গাড়ি দিয়ে অলরেডি দখল করে নিয়েছে এবং এখানে যে মাঠের কোনো, এটা সরকারি মাঠ, মাঠের কোনো অস্তিত্ব নেই। 10, 15টা 20টা মেশিন, 30টা মেশিন কিনারে চলতেছে। এখন এই চলার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় বালুমহাল ইজারা না দিতে লিখিত সুপারিশ করা হয়েছে। আর দিন দিন বালু উত্তোলনকারীদের দৌরাত্ম্য বাড়ার কারণ হিসেবে জেলা প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন পরিবেশ কর্মীরা। বেপরোয়াভাবে বালু উত্তোলন হচ্ছে। আগে একটি পক্ষ ছিল, এখন সেই পক্ষ পরিবর্তন হয়ে নতুন আরেকটি পক্ষ অব্যাহতভাবে বালু উত্তোলন করছে। উত্তোলন এমন জায়গায় করা হচ্ছে যেখানে ব্রিজ আছে, তো ব্রিজের কাছে বালু উত্তোলন করা যায় না। এতে কিছু ব্রিজ ধসে পড়ার যথেষ্ট কিন্তু সম্ভাবনা রয়েছে, ব্রিজের ক্ষতি হবে। যারা বালু উত্তোলন করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে শব্দ দূষণ হচ্ছে। এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে জেল জরিমানা করা হচ্ছে। যারা নিয়মনীতি অমান্য করে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছে জেলা প্রশাসক। আমরা হাইড্রোগ্রাফিক জরিপ করে সেই নির্দিষ্ট এরিয়ার মধ্যে থেকে ইজারাদারকে বালু উত্তোলন করতে বলা হয় এবং কত ঘন ফুট বালু উত্তোলন করবে সেটাও বলে দেওয়া হয়। ইজারার শর্ত যদি কোনো ইজারাদার ভঙ্গ করে তাহলে তার ইজারার কার্যক্রম বাতিল করে দেওয়া হয়। জেলার 40টি বালু মহলের মধ্যে এখন পর্যন্ত 21টি টেন্ডার দেওয়া হয়েছে। অবশিষ্ট 19টি সিলিকা বালু ও সাধারণ বালু মহল এখনও টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এখন মৌলভীবাজার। 38,000-এরও বেশি বইয়ের সংগ্রহ, আধুনিক সুযোগ সুবিধা আর প্রশস্ত পড়ার জায়গা সবই আছে রাঙামাটি সরকারি গণগ্রন্থাগারে, কিন্তু পাঠক নেই। কারণ শহর থেকে লাইব্রেরি দূরত্ব। স্থানীয়রা বলছেন শহরের মধ্যেই একটি পাঠকক্ষ তৈরি করা হলে বাড়বে পাঠকের সংখ্যা। জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সবুজে ঘেরা মনোরম পরিবেশ, 5,720 বর্গফুট আয়তনের একতলা ভবন, ভেতরে শুনশান নীরবতা, তাকভর্তি সাজানো 38,000-এরও বেশি বই, পাশেই পড়ার টেবিল, চেয়ার। সাহিত্য থেকে বিজ্ঞান, ইতিহাস থেকে রাজনীতি আর সংস্কৃতি থেকে মহাকাশ গবেষণা, সব ধরনের বই মিলছে এক ছাদের নিচে। কেবল মিলছে না পাঠক। এ দৃশ্য রাঙামাটি সরকারি গণগ্রন্থাগারের। রাঙামাটির এই সরকারি গণগ্রন্থাগারটি জেলায় জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে ওঠার কথা। গবেষণা থেকে শুরু করে সাধারণ পাঠকদের জন্য রয়েছে আলাদা পাঠকক্ষ, শিশুকন্যার ওয়াইফাই সুবিধা সহ নানা আয়োজন। দেশি বিদেশি লেখকের 38,000-এর বেশি বইয়ের মজুদ থাকা এই গণগ্রন্থাগার এখন হচ্ছে পাঠক শূন্যতায়। শহর থেকে দূরত্বের কারণে পাঠক আছেন না নিয়মিত। আমরা গল্প বেশ আগ্রহী, গল্প পড়ার জন্য আসি, বন্ধুরা মিলে শোনাই। গোয়েন্দা কাহিনী পড়ি, গল্পের বই থেকে উপন্যাস ওগুলো পড়ি, তারপর পত্রিকা পড়ি। বিভিন্ন ধরনের রেফারেন্সের বই, কবিতার বই, সাহিত্য বিষয়ক বই, এই গল্প সংগ্রহ, কবিতা সংগ্রহ, বিভিন্ন ধরনের বই আছে এখানে। লাখের উপর জনবসতি আছে, কিন্তু সেখানে মানুষ দূরত্বের কারণে যায় না। কেউ যদি ইচ্ছা করে এখন ওখানে যাবে, ওখানে খরচ করে বইটা পড়ে আসবে, সেরকম আসলে এই অবস্থানটা নাই। লাইব্রেরির দায়িত্বশীলরাও বিষয়টি স্বীকার করে পাঠকক্ষের উন্নয়নে জেলা পরিষদের হস্তক্ষেপ চাইছেন। শহরে জেলা পরিষদ ভবনে মূল পাঠাগারের একটি অংশ স্থানান্তর করার দাবি তাদের। আশ্বাসও মিলেছে পরিষদের তরফে। কলেজ থেকে একটা ছাত্র যদি এখানে আসতেও তাদের আসতে যাইতে 40 টাকা খরচ হয়ে যায়। একটা বেকারের পক্ষে কিন্তু একটা ছাত্রের পক্ষে যা কিন্তু একটু অসম্ভব। জেলা পরিষদের একটা যে কোনো একটা স্থাপনার মধ্যে আমরা যদি লাইব্রেরিকে একটা অংশ এখানে নিয়ে আসতে পারি শহরের মধ্যে, তাহলে আমাদের পাঠক সংখ্যা আরো বাড়বে বলে আমি আশা করি। ইন্টারনেট ও প্রযুক্তির এই সময়ে বই যখন মানুষের হাতের মুঠোয়, তখন কিভাবে পাঠকদের ফের লাইব্রেরিমুখী করা যায় তা নিয়েও গবেষণার দাবি রাঙামাটিবাসীর। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুল্ক আরোপের মাধ্যমে কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে যেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি মাথা থেকেই ছেড়ে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের বিবৃতিতে তিনি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রকে আগের অবস্থায় নিয়ে যেতে সবাইকেই মূল্য দিতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করার পরিবর্তে উল্টো পথেই হাঁটছেন ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম।
নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। যুক্তরাষ্ট্রকে সেরা বানানোর স্বপ্নটা সুন্দর হলেও ডোনাল্ড ট্রাম্পের বেছে নেওয়া উপায়টা বেশ বিতর্কিত। যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠ অবস্থানে নিয়ে যেতে দেশের মানুষের কথা না ভেবেই সারা বিশ্বে কঠিন বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পথে ট্রাম্প। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে অভিবাসীদের দক্ষিণ সীমান্তেই আটকে দিয়েছেন তিনি। পরিস্থিতি এখন এমন যে প্রচারণার প্রতিশ্রুতি রক্ষা করা যেমন সম্মান রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেমনি ভোটারদের জন্য অপেক্ষা করছে চড়া মূল্যের অর্থনৈতিক ধাক্কা। আন্তর্জাতিক সব সহায়তা বন্ধ, চীন, কানাডা আর মেক্সিকোর পণ্যের শুল্ক আরোপ, পানামা খাল আর গ্রিনল্যান্ড দখলে নেওয়া সহ ট্রাম্পের নানা বিতর্কিত পদক্ষেপ ও সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়েছে মার্কিন নেতৃত্বের ঐতিহ্য। দেশের ভেতর সরকারি কর্মী ছাঁটাই আর সরকারি নানা খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে চাপের মুখে পড়তে পারে লাখ লাখ মার্কিন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন 3 সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যেই প্রশ্ন উঠছে, এমন রক্ষণশীল আচরণ কেন করছেন তিনি? প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা মার্কিন নীতির পরিবর্তন কিংবা আইনকে চ্যালেঞ্জ করে কি আদৌ প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি? উঠছে সেই প্রশ্ন। যে ভোটাররা তাকে নির্বাচিত করেছেন তাদের ওপরই অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রকে মিত্র দেশগুলো থেকে আলাদা করছেন, আন্তর্জাতিক নীতিও লঙ্ঘন করছেন। অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্প হাঁটছেন পুরোই উল্টো পথে। Donald Trump was elected, Jessica. The exit polling is very clear. For Trump voters, the number one issue was inflation. And now, as he takes office, with a conspicuous focus on other issues to begin with, not really any initiative other than arguing that more energy production will bring down prices. যদিও ট্রাম্পের লক্ষ্য দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে আনা, মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠা আর যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে সমৃদ্ধ করা, কিন্তু এতে মার্কিন মিত্র দেশগুলো মন্দায় পড়ে যেতে পারে। তাতে বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না ট্রাম্প। দেশের অর্থনীতি নিয়ে একরকম জুয়া খেলায় মেতেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপে মার্কিন অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছেন ট্রাম্প। শুল্ক আরোপের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বাড়বে। Mexico is our largest supplier of fruits and vegetables, which will now be more expensive. Canada is our largest supplier of lumber for housing construction, which will now be more expensive. They are both integrated intensely into our domestic auto industry. বিশ্লেষকদের মতে ঘোরের মধ্যে থেকে অনেক সিদ্ধান্তই নিয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প। দুর্বল দেশের ওপরও জোর খাটাচ্ছেন তিনি। ট্রাম্পের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে রাজনৈতিক আর অর্থনৈতিক ঝুঁকি অনেক বেশি। উপর্যুপরি সিদ্ধান্ত চাপিয়ে দেয় মিত্র দেশগুলো পরিণত হতে পারে শত্রুতে। অর্থনৈতিক, কূটনৈতিক আর অভ্যন্তরীণ ক্ষমতার এমন ভয়াবহ ব্যবহার সাধারণ মানুষের জন্য মেনে নেওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কানাডার পণ্যের শুল্ক আরোপে বিশ্বস্ত এই মিত্রদেশ পড়তে পারে মন্দায়। বিপাকে পড়তে পারেন দেশটির হাজার হাজার কর্মী। মেক্সিকো আর কানাডা ছোট অর্থনীতির দেশ হলেও এই শুল্কে ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। চাপ পড়বে সাধারণ মার্কিনদের ওপর। এরপরও ট্রাম্প যেন কোনো কিছুরই তোয়াক্কা করছেন না। পাশাপাশি ক্ষমতার পুরোটাই ব্যবহারের চেষ্টা করে যাচ্ছেন তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন সকাল শেষের আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিক্ষার্থীরা বই না পেলেও গোপনেই উচ্চ দামে বিক্রি, সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা। বিনামূল্যের পাঠ্যপুস্তক বাজারে, কালোবাজারে বিক্রি করে, এটা তো অত্যন্ত কঠোরভাবে দণ্ডনীয় একটি অপরাধযোগ্য কাজ। রাজধানীর শেওড়াপাড়ায় নারীকে হোটেলে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হোটেল কর্মচারী আটক। 5 দিন পর অনশন ভাঙল তিতুমিরের শিক্ষার্থীরা। 7 দিনে প্রতিশ্রুতি পূরণে শিক্ষা মন্ত্রণালয়কে আলটিমেটাম। এবং বরিশালে প্রায় 2.5 লাখ টিসিবি কার্ড বাতিল, আগের সরকারের দলীয় বিবেচনা এবং স্বজনপ্রীতির অভিযোগ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।